আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর বিশেষ প্রতিনিধি এস.এম. রাশিদুল ইসলাম। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের অতিথির সাথে আলোচনার পাশাপাশি আমরা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেব ঢাকা শেয়ার বাজারের সর্বশেষ তথ্যাবলীও। আপনাকে স্বাগত একুশে বিজনেস। ধন্যবাদ আপনাকে। প্রথমে রাশেদ ভাই, আপনার কাছে জানতে চাই, ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলো বাংলাদেশে কেমন রয়েছে, সার্বিক পরিস্থিতি কি? হ্যাঁ, আপনাকে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস এখন আমি বলবো যে আপনি জানেন যে গত 5 আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগে বাংলাদেশের ম্যাক্রো ইকোনমির অবস্থা খুবই একটা নাজুক অবস্থায় ছিল। আমরা দেখেছি যে গত 15 বছরে বাংলাদেশের ব্যাংকগুলো থেকে কিভাবে টাকা লুট হয়েছে, তারপরে আমাদের অর্থ পাচার হয়েছে। আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে শ্বেতপত্র প্রণয়ন করেছে, ওখানে উল্লেখ করা হয়েছে যে প্রতি বছর প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার আমাদের দেশ থেকে পাচার হয়েছে। সার্বিকভাবে ম্যাক্রো ইকোনমির অবস্থা একটা তলানিতে ছিল। গত 5 আগস্টের পরে যখন আমাদের বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরে আমরা দেখেছি এই সরকারের একটা জায়গায় জোর দেওয়ার চেষ্টা করেছে যে ম্যাক্রো ইকোনমিটাকে স্ট্রং করার। এবং যদি দেখেন যে আপনি রপ্তানির কথা যদি বলি, ম্যাক্রো ইকোনমির যে সমস্ত ফ্যাক্টর রয়েছে, রপ্তানি দেখেন যে প্রায় 13%। গত 6 মাসে যদি দেখি যে জুলাই থেকে ডিসেম্বর প্রায় 13% রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে। তারপরে আপনি যদি দেখেন যে রিজার্ভ যে পরিস্থিতি, সেটার কিন্তু উন্নতি হচ্ছে আমাদের, 26 বিলিয়ন ডলার। হ্যাঁ, রিজার্ভ পরিস্থিতি উন্নতি হচ্ছে। এবং এক্সচেঞ্জ রেট যেটি নিয়ে আমরা খুব গত কয়েক বছর আমরা খুব ভুগছিলাম যে আমাদের যে বৈদেশিক মুদ্রার যে বিনিময় হার, সেটির কিন্তু উন্নতি হচ্ছে, মানে একটা স্টেবল জায়গায় চলে এসছে। ব্যালেন্স অফ পেমেন্ট সেটি প্রায় আমি যেটি দেখছিলাম যে প্রায় 49% জুলাই নভেম্বরের হিসাবে সেখানে ঘাটতি কমে গেছে। এবং রেমিটেন্স প্রবাহ আপনি যে দেখেছেন যে বেড়েছে, এবং এই গত মাসে ডিসেম্বরে রেমিটেন্স প্রায় 33% গত বছরের ডিসেম্বরের তুলনায় বেড়েছে। আমি বলছি সার্বিকভাবে আমাদের ম্যাক্রো ইকোনমির অবস্থা কিন্তু আমরা ভালোর দিকে যাচ্ছি। আমরা হয়তো অন দ্য আদার হ্যান্ড বলতে পারি যে কিছু জায়গায় এখনও আমরা দুর্বলতা রয়েছে। যেমন আপনি যদি বলেন যে সরকারের রাজস্ব আয়, সেই জায়গায় আমরা ওইভাবে উত্তরণ সেভাবে আমরা ভালো করতে পারি নাই। মানে কেন মনে হচ্ছে কি প্রতিবন্ধকতা? রাজস্ব আয়ের যে বিষয়টি আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে রাজস্ব বোর্ডের একটি সিদ্ধান্ত, যেটিকে আমরা সবাই সিদ্ধান্তটিকে সমালোচনা করেছি, যে 100টি পণ্য সেবার উপরে অতিরিক্ত মানে ভ্যাট আর বাড়িয়েছে। এবং এই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সবার সমালোচনার মুখে আপনি দেখেছেন যে কয়েকটি পণ্যের উপরে অলরেডি সেটি কমানো হয়েছে বা উইথড্র করা হয়েছে। তো রাজস্ব বোর্ডকে আমরা বলবো যে রাজস্ব বোর্ডের যেটি হয় যে মানে রাজস্ব আয় বাড়ানোর ক্ষেত্রে তাদের সবসময় দেখা যায় যে একটু পরোক্ষ আয়, যেটি পরোক্ষ মানে সহজে আপনার পকেট থেকে নেওয়া যায়, আমার পকেট থেকে এই আয়ের প্রতি তাদের এক ধরনের ফ্যাসিনেশন থাকে। ফ্যাসিনেশন মানে যেহেতু সহজে ওখান থেকে সংগ্রহ করা যায় টাকাটা আর রাজস্ব আয়টা, এই জন্য ওই পথে হাঁটতে চাই। কিন্তু যেটি প্রত্যক্ষ আয়, আমি বলছি যে আমাদের কিন্তু অনেক ট্যাক্স ফাঁকি হচ্ছে। যাদের অনেক সম্পদ রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় ট্যাক্স ফাঁকি হচ্ছে। সেই ট্যাক্স ফাঁকিটা যদি রোধ করতে পারি, বা আমরা যদি উদ্ভাবনীমূলক জায়গা, যে সমস্ত জায়গায় এখন আমরা হাত দিতে পারি নাই, আপনি যদি দেখেন যে উপজেলা পর্যায়ে, তৃণমূল পর্যায়ে এখনো কিন্তু অনেকেই করের আওতায় নাই, ইনফ্যাক্ট আসলেই নাই। এইসব জায়গাগুলোতে যদি আমরা জোর দিতে পারি, নতুন নতুন ট্যাক্স পেয়ারকে যদি ট্যাক্স জালের মধ্যে আনতে পারি, তাহলে কিন্তু এই ট্যাক্স আয়টা বাড়ানো সম্ভব। সেই জায়গাতে আমাদের আসলে রাজস্ব বোর্ডের এই কর্মকর্তাদের কাজ করতে হবে। জি, আমিও আশা করি যে এভাবে কাজ করবে। আর একটি বিষয় হচ্ছে যে দেশের জনগণের কথা চিন্তা করে তারপর আসলে প্রত্যক্ষ পরোক্ষ ইনকামের কথা চিন্তা করা হোক। আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাচ্ছি, আপনি ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর সবগুলো বললেন, ইনফ্লেশন সেটি হচ্ছে সবাই বলে থাকে যে একটি ইকোনমির রিফ্লেকশন থাকে। সেক্ষেত্রে আপনার কাছে ইনফ্লেশন এখন যেটি রয়েছে 11.87, সেটি কি আসলে সঠিক কিনা এবং সেটা কতটুকু যুক্তিযুক্ত আমাদের এই ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনের সাথে? হ্যাঁ, আপনি দেখেন যে আর্থিক সেক্টরে যতগুলো সূচক রয়েছে, সাধারণ মানুষ কিন্তু ইনফ্লেশনটা নিয়ে বেশি আলোচনা করে, কারণ এটা মানুষের দৈনন্দিন জীবনযাপনের সঙ্গে সরাসরি জড়িত। এবং আপনি যে ফিগারটি বলছিলেন, আমি এই মুহূর্তে বিশ্বাস করতে চাই যে এই ফিগারটি হয়তো বা কাছাকাছি ঠিক আছে। আপনি জানেন যে এর আগের যে সরকার ছিল, তারা কিন্তু বিশেষ করে এই যে আর্থিক সেক্টরের সূচকগুলো নিয়ে খুব কারচুপি হয়েছে। আপনি জানেন যে জিডিপি গ্রোথ বলেন বা ইনফ্লেশনের যে হার যেটি বলা হতো, সেগুলো আসলে ঠিক ছিল না। সরকার এটা পলিটিক্যাল ইকোনমি মানে নিজেদের স্বার্থে বা রাজনৈতিক স্বার্থে সেই সূচকগুলোকে ব্যবহার করার চেষ্টা করত। এখন যেটি হচ্ছে, এখন এই সরকার কিন্তু এইগুলোতে নাই। এখন এই সরকার যেটি বলছে যে সূচকগুলো সঠিকভাবে দিতে হবে, কারণ
সুযোগ যদি সঠিক না হয়, আপনি যদি এই ফিগারগুলো সঠিক না পান, তাহলে কিন্তু সরকারের নীতি নির্ধারণ থেকে শুরু করে সরকার কিন্তু কোনো কিছু বাস্তবায়ন করা কিন্তু খুব কঠিন হয়। তো আপনি ইনফ্লেশনে যেটি বলছিলেন যে ইনফ্লেশন যদি ধরেন যে 10-এর উপরেও থাকে, সেটি তো সাধারণ মানুষের জন্য কষ্টকর। জি জি জি, সিঙ্গেল ডিজিটে আনার জন্য কি করা যেতে পারে? হ্যাঁ, সিঙ্গেল ডিজিটে আনার জন্য আসলে আপনি দেখেন সাম্প্রতিক সময় একটি আলোচনায় একজন ইকোনমিস্ট বলছিলেন যে আমাদের মূল্যস্ফীতিটা এমন জায়গায় চলে গিয়েছিল যেখানে আসলে যখন ওই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যে কার্যকর উদ্যোগ গ্রহণ করা ছিল ওই সময় আমরা করতে পারি নাই। আপনি যদি কোথাও আগুন লাগে, আপনি যদি ফায়ার ব্রিগেড ডাকেন যে সেখানে আগুন নিভানোর জন্য, কিন্তু আপনি যদি দেরিতে ডাকেন আগুনটা নিভানো কিন্তু কঠিন। তো এখনও আসলে মূল্যস্ফীতি আমরা দেখছি যে উচ্চ মূল্যস্ফীতি রয়ে গেছে। এটি নিয়ন্ত্রণের জন্য যেটা আমাদের সাপ্লাই চেইনকে স্ট্রং করতে হবে। সাপ্লাই, কারণ বাংলাদেশের কনটেক্সটে সাপ্লাই চেইনটা খুবই ইম্পর্টেন্ট। এবং আপনি একটি খবরে দেখেছেন যে সরকারের এই আর্থিক সেক্টর রিফর্মসের জন্য, আর্থিক সেক্টর সংস্কারের জন্য একটা কমিটি করেছে, টাস্কফোর্স কমিটি একটি সুপারিশ করেছে যে চাঁদাবাজি বা এইগুলো বন্ধ করার জন্য, বা চাঁদাবাজি বা ঘুষ এইগুলো বন্ধ করার জন্য আর্থিক সেক্টরে ব্যবসায়ীদের কাছ থেকে যাতে চাঁদাবাজি করতে না পারে বন্ধ করার জন্য স্পেশাল একটা স্কোয়াড গঠন করতে বলছে। এই জিনিসগুলো কিন্তু রয়ে গেছে। আমি বলছি যে এটা সিন্ডিকেট তো আছে, ওই রকম বড় হোক বা ছোট হোক একটা সিন্ডিকেট কিন্তু আছে, এইগুলোকে কার্যকরতা ভাঙতে হবে। আপনাকে একটু ইন্টারাপ্ট করি, গতকাল আমাদের একজন গেস্ট বলে গিয়েছে যে আসলে এইগুলো চাঁদাবাজি, সিন্ডিকেট এগুলো আগের চেয়ে বেড়েছে, বরঞ্চ অন্তর্বর্তী সরকার আসার পরে যে জায়গায় আসলে এটা মানে একেবারে নির্মূল করে দেওয়া উচিত সেই জায়গায় কিন্তু বেড়েছে। আপনার কি মনে হয় কেন, এবং এটা কেন রোধ করা যাচ্ছে না? না, এটা দেখেন, আপনি যদি চিন্তা করেন যে 5 আগস্ট যখন বাংলাদেশে একটা নতুন সরকার, মানে একটি স্বৈরাচার সরকারের পতন হলো, এরপরে দেখেছেন যে প্রায় 3 দিন বাংলাদেশের কোনো পুলিশ বা কোনো বাহিনী ছিল না ওই অর্থে, মানে আমি বলছি যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরপরে আপনি জানেন যে পুলিশের গত 15-16 বছর পুলিশের যে অবস্থা তৈরি হয়েছিল, ওই পুলিশ বাহিনীকে কিন্তু এখনো সরকার কার্যকর হতে অ্যাক্টিভ করতে পারি নাই। যে সুযোগটা কিন্তু অনেকে নিচ্ছে, কারণ আপনি সব জায়গায় তো দুষ্ট লোক থাকে, সুযোগটা নিচ্ছে। এই জায়গাতে সরকারকে বলবো যে আরও কঠোর হওয়ার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা ছাড়া আপনি কিন্তু এই যে মূল্যস্ফীতি কমাতে পারবেন না, চাঁদাবাজি কমাতে পারবেন না। কারণ চাঁদাবাজি যদি হয়, আপনার কোনো একটা পণ্য আপনি আনা নেওয়ার ক্ষেত্রে পরিবহনে চাঁদাবাজি হলো, সব টাকা খেয়ে ফেলে, তাহলে তো আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। জি রাশিদ ভাই, আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনি আর্থিক খাতের কথা বলছিলেন, ইকোনমিক হোয়াইট পেপারে এই যে আর্থিক আমাদের দেশ থেকে এতগুলো অর্থ পাচার হয়ে গেল, এবং এই পাচার করা অর্থ কি কখনো ফেরত আসা সম্ভব কিনা, এবং আর্থিক খাতকে আপনি কিভাবে দেখছেন, এই বছর সার্ভাইভ করবে কিভাবে? আচ্ছা, পাচার হওয়া অর্থ যেটি আপনি বলছিলেন যে আপনি জানেন যে গতকাল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি গতকালই কয়েকটি দেশের সরকার প্রধানের সাথে মিটিং করেছেন, এবং অনেক জায়গায় উনি বলেছেন যে বাংলাদেশের প্রায় শুধু ব্যাংক খাত থেকে 17 বিলিয়ন টাকা লুট করা হয়েছে, এবং প্রতি বছর 16 বিলিয়ন করে আমাদের দেশ থেকে পাচার হয়ে গেছে। এখন পাচার করার টাকা আসলে দেশে ফেরত আনাটা আসলেই খুব চ্যালেঞ্জিং, কঠিন ব্যাপার। একেবারে যে আসবে না তা না, কিন্তু সেটা কঠিন ব্যাপার। আমার কাছে মনে হয়েছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গাটাতে গুরুত্ব দিচ্ছে, এবং সরকার আপনি যদি আমাদের সরকার প্রধানের যদি দেখেন যে উনি যখনই দেশের বাইরে যাচ্ছেন, কোনো বড় মিটিংয়ে যাচ্ছেন, কনফারেন্সে যাচ্ছেন, উনি কিন্তু এই বিষয়টি নিয়ে বারবার চেষ্টা করছেন, নেগোসিয়েশনের কথা বলছেন। আশা করি হয়তো আমরা মানে যে টাকাটি পাচার হয়েছে সেই টাকা আমরা হয়তো ফেরত পাবো, কিন্তু আসলে এটা বড় ভলিউমে ফেরত পাওয়াটা আসলেই খুব কঠিন। জি, যতটুকু আসে ততটুকুই মানে আসলে আমাদের জন্য পজিটিভ, কিন্তু এর মধ্যে আর্থিক খাতকে মানে ধরে রাখার জন্য, আর্থিক খাতকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য কি করা যেতে পারে? আচ্ছা, হ্যাঁ, এটার সাথে যদি আমি একটু লিঙ্ক করতে চাই এভাবে, আপনি যেমন আমরা মূল্যস্ফীতির কথাটি বলছিলাম, মূল্যস্ফীতি যদি আমরা এখন কমাতে চাই, এখন আমাদের যে আমি যেটা বলছিলাম যে সাপ্লাই চেইনটাকে স্ট্রং করতে হবে। যেমন আপনি যদি এখন আমাদের যে কৃষি প্রধান একটি দেশ, এখানে যদি আমরা কৃষি পণ্য যদি উৎপাদনটা বাড়াতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা যে ইনফ্লেশন যেটা ওটা কিন্তু আমরা অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পারবো। আর যেটি বলছিলেন যে আমি তো নিশ্চয়ই রেমিটেন্সের যদি কথা বলি যে আর্থিক সেক্টরটা কিভাবে চলবে, আপনি দেখেছেন যে রেমিটেন্স কিন্তু 5 আগস্টের পরে, আমি এই জন্য বলছি বেড়েছে, এটার কিন্তু একটা কারণ আছে। আপনি জানেন যে আমাদের যারা প্রবাসে থাকেন, আপনি নিজেও প্রবাসে ছিলেন, আপনি হয়তো শিক্ষিত মানুষ বা আপনি কানাডাতে ছিলেন, বাট আপনি দেখবেন যে ছেলেটি মিডল ইস্টে আছে, এটা কিন্তু একটু সম্মান চাই, এটা সম্মান চাই। তো আমি বলতে পারি যে এই সরকার আসার পরে ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা দেখেছি যে প্রবাসীদের একটা সম্মান দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি
বলেছেন যে প্রবাসীরা যাতে হচ্ছে ব্যালট ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা ওনারা নিশ্চিত করবেন। এটা যদি করা যায়, আপনি জানেন যে এয়ারপোর্টে প্রবাসীদের জন্য আলাদা ডেস্ক চালু করেছে সরকার, যে তাদেরকে যারা আলাদাভাবে একটু তাদেরকে সেবা দেওয়া যায়। এই যে প্রবাসীদের যে একটু সম্মান দেওয়া, প্রবাসীদের সঙ্গে আমাদের যে যোগাযোগটা বাড়ানো, এইটা করার কারণে কিন্তু আমি দেখছি রেমিটেন্সের উপরে ইতিবাচক প্রভাব পড়ছে। এর পাশাপাশি নিশ্চয়ই আপনি জানেন যে রেমিটেন্স আসার ক্ষেত্রে আমাদের তো একটা ইনসেন্টিভ দেওয়া বা সব কিছু আছে। এই জায়গাগুলোকে যদি আমরা করে রেমিটেন্সটা যদি বাড়াতে পারি, আর একটা রপ্তানির কথা, রপ্তানি যদি বাড়াতে পারি তাহলে তো আমাদের অর্থনীতিতে সমস্যা থাকে না। সেটা বাড়ানোর জন্য আমি বলবো যে আপনি জানেন যে আমাদের যে গ্যাস সহ কিছু ইউটিলিটির সমস্যা রয়ে গেছে, এইগুলোকে যদি সরকার প্রপারলি অ্যাড্রেস করে তাহলে হয়তো অর্থনীতিতে সমস্যা হবে। আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো এবং আপনার রিকমেন্ডেশনগুলো তো অবশ্যই দর্শকের কাছে পৌঁছে গেছে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। থ্যাংক ইউ দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর বিশেষ প্রতিনিধি এস.এম. রাশিদুল ইসলামের সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আমরা আবারও ফিরছি আলোচনায়। রাশিদ ভাই, এখন আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য, চাঙ্গা করার জন্য কী ধরনের মনিটারি পলিসি আসা উচিত ভবিষ্যতে? না, আপনি যদি দেখেন যে গত 2-4 বছর বাংলাদেশে মনিটারি পলিসির মূল একটা ফোকাস থাকে যে হচ্ছে আমাদের ইনফ্লেশনটাকে মানে নিয়ন্ত্রণ করা। তা এখনও নিশ্চয়ই ইনফ্লেশনটা, যেহেতু আমরা সিঙ্গেল ডিজিটে আসতে পারি না, 10-এর উপরেই রয়ে গেছে এবং উচ্চ মূল্যস্ফীতির মধ্যে মানুষ আসলে স্বস্তিতে নাই। ওই মূল্যস্ফীতির জায়গাটা থেকে যদি বলি, তো এই জায়গাটা তো নিশ্চয়ই ফোকাস দিতে হবে। মূল্যস্ফীতি কীভাবে কন্টেইন করা যায়, কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। আরেকটি বিষয় যে বেসরকারি খাতের যে ঋণ প্রবাহ, সেটিকে কিন্তু বাড়াতে হবে। এটি যদি না বাড়ে তাহলে তো আপনি হচ্ছে বিনিয়োগ হবে না, আপনার হচ্ছে নতুন কর্মসংস্থান তৈরি হবে না। নতুন কর্মসংস্থান তৈরি করাটা তো খুবই জরুরি। তো সেইটা যাতে বিনিয়োগ প্রবাহ যাতে বাড়ে, আমি মনে করি আগামীতে যে মুদ্রানীতিটা বাংলাদেশ ব্যাংক ঘোষণা করবে, সেখানে অবশ্যই বিনিয়োগ প্রবাহ বাড়ানোর। আচ্ছা, ইন্টারেস্ট রেট বাড়ানো না কমানো উচিত আপনার মতে? না, এখন যে ইন্টারেস্ট এমনিতে কিন্তু অনেক বেশি সবাই বলছে। হ্যাঁ, ইন্টারেস্ট রেট আসলে আমি যদি বলেন যে ইন্টারেস্ট রেট, হ্যাঁ ব্যবসায়ীরা নিশ্চয়ই বলছে যে ইন্টারেস্টটা বেশি এখন। সেটা আমার মনে হয় সরকার, আমাদের যিনি মাননীয় গভর্নর রয়েছেন, উনি তো খুব ভালো একজন ইকোনমিস্ট। তো আমার মনে হয় যে ইন্টারেস্ট রেট যদি কিছুটা কমে, সেক্ষেত্রে হয়তো ঋণ প্রবাহ বা আমি বলছি যে ইনভেস্টমেন্টের দিকে ব্যবসায়ীরা ঝুঁকতে পারে, কারণ ইনভেস্টমেন্টটা এখানে মূল বিষয়। আপনি জানেন যে আমরা গত কয়েক বছর যাবত আসলে ইনভেস্টমেন্টটা বাড়াতে পারি নাই। তো যেহেতু 5 আগস্টের পরে আমরা জাতি হিসাবে একটা নতুন উদ্দীপনার মধ্যে আছি, তো এই জায়গাতে এখন যদি ইনভেস্টমেন্ট বাড়ে, যদি হচ্ছে সেই যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার। জি, আপনি ইনভেস্টমেন্ট বলতে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বোঝাচ্ছেন? ফরেন ডিরেক্ট দেশের মধ্যে হচ্ছে, আমি বলছি যে প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট, যেটা সেটা যেন বাড়ে আর কি। এবং এর পাশাপাশি যদি আমরা দেখি যে ইকোনমিক অন্যান্য ফ্যাক্টরগুলো আমরা বললাম, এবং আরেকটি বিষয় আমি একটু বলে নিই, যেটা হচ্ছে আমাদের যেটি দেখা যায় যে সংকোচনমূলক মুদ্রানীতি নেওয়া হয়, এটা বিকজ হচ্ছে আমি যেটি বলছিলাম যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা একটা বড় পদক্ষেপ থাকে। কিন্তু আমরা দেখি যে ফিসকাল পলিসি, যেটা ফিসকাল পলিসি যে ফ্রন্টে যে সমস্ত জিনিসগুলো দেখছে, ওইগুলো কিন্তু সংকোচনমূলক মুদ্রানীতির সাথে সামঞ্জস্য হচ্ছে না। যেমন আপনি যে 100টা পণ্য এবং সেবার উপরে ভ্যাট বাড়িয়ে দেওয়া হলো, এটা তো সংকোচনমূলক মুদ্রানীতির সাথে তো আসলে সমন্বয় হচ্ছে না। হ্যাঁ, আপনি সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, আবার ফিসকাল পলিসি যেটি নিচ্ছেন সেটা আবার মূল্যস্ফীতিকে উস্কে দিচ্ছে, সেটা তো ঠিক সাংঘর্ষিক হচ্ছে। তো আমরা বলবো যে এটা যাতে সমন্বয় হয়, যাতে মানুষকালে দৈনন্দিন জীবনে মানুষকে স্বস্তি দিতে হবে। নাহলে কিন্তু সরকারের যে বড় বড় উদ্যোগগুলো, রাষ্ট্র সংস্কার বলেন, হ্যাঁ, বড় বড় উদ্যোগগুলো কিন্তু ভেস্তে যেতে পারে। জি, রাশিদুল ভাই, আপনার কাছে আর 1 মিনিট আছে, আপনি যদি একটু বলতেন পুঁজিবাজারের জন্য কি করণীয়? না, পুঁজিবাজার দেখেন, আমরা যদি দেখি গত কয়েক বছরেও দেখি যে পুঁজিবাজারের উপরে মানুষের কিন্তু আস্থা কম। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে এবং ভালো ভালো কোম্পানিকে, আইপিওকে পুঁজিবাজারে আনতে হবে। এবং আমি একটি জিনিস বলবো যে এই ভালো কিছু সংস্কারের এটা সময়, এবং আমাদের যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, তাদেরকে সাহসী পদক্ষেপ নিয়ে কিছু ভালো সংস্কার করতে হবে, যাতে মানুষের আস্থা ফিরে আসে। জি, আমরা আশা করি যে পুঁজিবাজারে আস্থা ফিরে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।
দর্শক, এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশের অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর বিশেষ প্রতিনিধি এস.এম. রাশিদুল ইসলাম। এবার নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবে 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শের সঙ্গেই থাকুন।